হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সায়েন্স স্টেয়ার্স। তো যেমনটি কথা দিয়েছিলাম যে এই সিরিজে ক্যালকুলাস এমনভাবে পড়াবো যে তোমরা ভুলতেই পারবে না। ক্যালকুলাস সিরিজে ক্যালকুলাসটা আমরা পরপর এমনভাবে পড়বো যাতে আমরা স্টেপ বাই স্টেপ ক্যালকুলাসে পরিপক্ক হতে হতে চলি। তার কারণ ক্যালকুলাসটা আমরা ফিজিক্সের বিভিন্ন জায়গায় প্রচুরভাবে ব্যবহার করব এবং তোমাদের যাদের অঙ্ক নেই বিশেষ করে তারা খুব সমস্যায় পড়তে চলেছ, সেই কারণের জন্য স্পেশালি তোমাদের জন্য এই ক্যালকুলাস পার্টটা আমি ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তো চলো খুব সিম্পল উদাহরণের সাহায্যে খুব প্র্যাকটিক্যালি আমরা ক্যালকুলাসটা পরপর সিরিজের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। তো এর আগের পার্টে তোমরা এই পর্যন্ত জেনে এসছো যে dy dx নামক একটা কোয়ান্টিটির অস্তিত্ব থাকে যেটাকে আমরা এমনভাবে লিখতে পারি এবং যেটাকেই আমরা বলে থাকি যে রেট অফ চেঞ্জ অফ y উইথ রেসপেক্ট টু x। অর্থাৎ এই যে ক্যালকুলাস সেটাতে আসলে একটা রাশির সামান্য পরিবর্তনে অপর রাশির কি পরিবর্তন হচ্ছে সেটা আমরা জানতে চাই। তো মোস্ট ইম্পর্টেন্ট কথা, একটা রাশির সামান্য পরিবর্তনে অপর রাশির কি ধরনের পরিবর্তন হচ্ছে এটাই আমরা ক্যালকুলাসের মূল বিষয় হিসেবে বলতে পারি। তো এই জিনিসটা নির্ণয় করার জন্যই একটা রাশির সামান্য পরিবর্তনে, অর্থাৎ দুটো রাশি যদি ইন্টার রিলেটেড হয় এবং একটা রাশির একটি মাত্র মানের জন্য অপর রাশির যদি একটি মাত্র ইউনিক মান থাকে তবেই তাদের মধ্যে রিলেশনটাকে এইভাবে আমরা প্রকাশ করতে পারি। অর্থাৎ এখানে dy dx যেটা আমরা বলেছি সেখানে আমরা বোঝাতে চেয়েছি যে রেট অফ চেঞ্জ অফ y উইথ রেসপেক্ট টু x when condition is when x is infinitesimally small, অর্থাৎ dx is infinitesimally small, অর্থাৎ অর্থাৎ x টা খুব ক্ষুদ্র পরিবর্তন হলে y এর কি পরিবর্তন হয় সেটাই এই dy dx, এবং সেটাই আমরা খুব প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করব এই এক্সাম্পলটার সাহায্যে এবং এর সঙ্গে রিলেট করতে করতে তোমাদের বোঝানোর চেষ্টা করি। দেখো, প্রথমে আমি একটা বর্গাকার ক্ষেত্র নিলাম, একটা স্কোয়ার নিলাম যার এরিয়া আমি ধরেছি a। তাহলে প্রাইমারিলি এর এরিয়া কত ধরেছি a এবং এই বর্গক্ষেত্রের লেন্থ ছিল l। তাহলে বর্গক্ষেত্র যখন তাহলে লেন্থ l হলে দৈর্ঘ্য l হলে প্রস্থ l হবে। তাহলে প্রাইমারিলি এর এরিয়া ছিল a ইকুয়াল টু l স্কোয়ার। তাহলে এটা ছিল প্রাথমিকভাবে এর দৈর্ঘ্য, ঠিক আছে। আচ্ছা, পরে লেন্থটা চেঞ্জ হয়েছে অর্থাৎ বেড়েছে। তাহলে লেন্থটা কতটা বেড়েছে? ডেল্টা এল পরিমাণ বেড়েছে। তাহলে লেন্থটা কতটা বাড়লো? ডেল্টা এল পরিমাণ বেড়ে গেল। তাহলে নতুন লেন্থ, নিউ লেন্থ, তাহলে নতুন লেন্থ কি হলো? হলো এল প্লাস ডেল্টা এল। স্বাভাবিকভাবে এর এরিয়াটা সামান্য পরিমাণ বেড়ে যাবে। তাহলে আগের তুলনায় এরিয়াটাও সামান্য পরিমাণ বেড়ে যাবে। তাহলে দেখি প্রথমে এখন এরিয়াটা কতটা হবে। তাহলে এখন এরিয়াটা হবে, এখন দৈর্ঘ্যটা কত হয়েছে? এল প্লাস ডেল্টা এল তার হোল স্কোয়ার, এটাই হয়েছে এখন এরিয়া, তাই তো। তাহলে আগে এরিয়া কত ছিল? এ পরিমাণ ছিল। এরিয়া কতটা বেড়েছে? ধরে নি ডেল্টা এ পরিমাণ এরিয়া আরো বেড়ে গিয়েছে। তাহলে বর্তমান এরিয়া এটা হয়েছে, তাই তো। তাহলে একটা ইকুয়েশন আমরা এখানে ফর্ম করতে পারলাম, অর্থাৎ ইকুয়েশন আমরা একটা তৈরি করতে পারলাম। তাহলে এখানে ভালো করে বুঝি যে এই যে রিলেশনটা লিখেছি a ইকুয়াল টু এল স্কোয়ার, এখানে এল এর একটি মাত্র মানের জন্য এর একটি মাত্র মান পাওয়া যায়। অর্থাৎ এই যে সম্পর্কটা সেটা আমরা একটা অপেক্ষকীয় সম্পর্ক বলে ভাবতে পারি এবং আমরা বলতে পারি যে a ইজ এ ফাংশন অফ এল। তাহলে এখানে এটা হলো অর্থাৎ এরিয়াটা হলো লেন্থের একটি ফাংশন। তাহলে এক্ষেত্রে এরিয়াটা লেন্থের একটি ফাংশন, ঠিক আছে। তাহলে এখানে এই যেটা x ছিল সেটাই আমরা এখানে l দ্বারা রিপ্লেস করেছি, আর এখানে যেটা y ছিল সেই yটাকে আমরা কি করেছি? a দ্বারা রিপ্লেস করেছি। সিম্পল ব্যাপার, একদম সিম্পল ব্যাপার, ভালোভাবে বোঝার চেষ্টা করো। তো চলো আমরা লিখি a ইকুয়াল মানে a প্লাস ডেল a, ক্যালকুলেশনটা আমরা কমপ্লিট করি। এখান থেকে আমরা কি লিখতে পারবো? a স্কোয়ার প্লাস 2ab ফর্মুলা। তাহলে সেই ফর্মুলা অনুসারে আমরা কি লিখলাম?
2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখান থেকে লিখতে পারি ডেল্টা এল এর হোল স্কোয়ার। তাহলে এটা লিখতে পারলাম। আচ্ছা ভালো, তাহলে এই ইকুয়েশন থেকে আমরা আবার কি লিখতে পারবো দেখি, ডেল্টা এ ইকুয়াল টু এই এল স্কোয়ারের জায়গা, এই এল স্কোয়ারের জায়গাটায় আমরা চাইলে কি লিখতে পারি, এ লিখতে পারি। তাহলে এখানে লিখলাম এ, তাহলে এ প্লাস 2l ডেল এল প্লাস ডেল্টা এল এর হোল স্কোয়ার। এবার তুমি দেখো উভয় পক্ষে এ রয়েছে, এটা উভয় পক্ষ থেকে উঠে গেল, অতএব ডেল্টা এ ইকুয়াল টু আমি কত পেলাম, ডেল্টা এ ইকুয়াল টু আমি পেলাম 2l ইন্টু ডেল্টা এল প্লাস ডেল্টা এল এর হোল স্কোয়ার। তাহলে এটা আমরা পেলাম ডেল্টা এ, তাই তো। এখন আমার কি করতে হবে, যে এল এর পরিবর্তনের সঙ্গে সঙ্গে এর কি পরিবর্তন হচ্ছে তাই জানতে হবে, অর্থাৎ রেট অফ চেঞ্জ অফ এ উইথ রেসপেক্ট টু এল, এটা আমাদের জানতে হবে, তাই তো। তাহলে এটা জানার চেষ্টা করি। তাহলে এখান থেকে আমরা একটা কাজ করলাম, উভয় পক্ষে ডেল্টা এল দ্বারা ভাগ করলাম। তাহলে ডেল্টা এল দ্বারা ভাগ করলে এখানে কি হবে, এখানে এই টার্ম থেকে ডেল্টা এলটা উঠে যাবে, তাই তো। তাহলে 2l পাওয়া গেল, এখান থেকে কত পাওয়া গেল দেখো, এটা ডেল্টা এল দ্বারা ভাগ করলে এই ডেল্টা এলটা উঠে যাবে, তাহলে এখান থেকে পাওয়া যাবে 2l প্লাস, এখানে দেখো ডেল্টা এল এর স্কোয়ার রয়েছে, ওকে ডেল্টা এল দ্বারা ভাগ করলে আর একটা ডেল্টা এল এখানে থেকে যাবে, তাহলে থেকে গেল। তাহলে এইটা আমরা পেলাম ইকুয়েশন 1, তাই তো। এবার দেখো আমরা ক্যালকুলাসে কি করছি, সামান্য পরিবর্তনের জন্য, একটা রাশি সামান্য পরিবর্তনের জন্য অপর রাশি সামান্য কি পরিবর্তন হবে সেই রেট অফ চেঞ্জটা আমরা নির্ণয় করছি। তার মানে আমাদের কাছে একটা কন্ডিশন আছে, শর্ত আছে। শর্ত কি, আমাদের একটা লিমিট বেঁধে দেওয়া রয়েছে যে হোয়েন ডেল্টা এল টেন্ডস টু 0 তখন এই যে ডেল এ বাই ডেল এল কি হবে সেটা তুমি নির্ণয় করো, তাই তো। যেটাকেই আমরা বলতে পারি, এখান থেকে আমরা বলতে পারি ডি এ ডিএল, তাই তো। তাহলে এটাই আমরা জানার চেষ্টা করছি। তাহলে এখানে আমরা ঠিক ওই প্রসেসটাই কাজে লাগাই, যে হোয়েন লিমিট ডেল্টা এল টেন্ডস টু 0 তখন এই রেট অফ চেঞ্জ অফ এ উইথ রেসপেক্ট টু এল, এটা আমাদের জিজ্ঞাসা করেছে, তাই তো। তাহলে দেখো যখন ডেল্টা এল টেন্ডস টু 0 হয়ে যাবে তখন এই যে পার্টটা রয়েছে এই পার্টটা কি হয়ে যাবে, এই পার্টটার ভ্যালু অলমোস্ট 0। তাহলে 2l এর সঙ্গে যদি আমরা 0 যোগ করি তাহলে অলমোস্ট কিছু পাওয়া যাবে না, তাহলে সেক্ষেত্রে এই ভ্যালুটা কত হবে, সেক্ষেত্রে এই ভ্যালুটা হবে 2l। অতএব ফাইনালি আমরা লিখতে পারবো ডি এ ডিএল ইজ ইকুয়াল টু ডি এ ডিএল ইজ ইকুয়াল টু 2l। এটা আমরা লিখতে পারলাম, যেটা কি রেট অফ চেঞ্জ অফ এ উইথ রেসপেক্ট টু এল, রেট অফ চেঞ্জ অফ এ উইথ রেসপেক্ট টু এল। তাহলে এল এর পরিবর্তনে, এল এর সামান্য পরিবর্তনে এরিয়ার সামান্য কি পরিবর্তন হয় সেটা আমরা ভ্যালুটা পেলাম কত, 2l, তাই তো। তাহলে প্র্যাকটিক্যালি আমরা দেখতে পেলাম যে এই ক্যালকুলাসের প্রয়োগ করে কিভাবে আমরা এই ডিএল অর্থাৎ এল এর সামান্য পরিবর্তনে এর কি পরিবর্তন হবে সেই পরিবর্তনের রেটটা আমরা কিন্তু খুব সিম্পলি বার করে নিতে পারলাম, ঠিক আছে। এবার দেখো খুব মজার জিনিস, নেক্সট পার্টে আমি এইবার পরপর আমরা মোল ফিজিক্সের টার্মে ঢুকতে শুরু করব, পরপর ফিজিক্সের টার্মে ঢুকতে শুরু করব। এখন সিম্পলি একটা উদাহরণ দিয়ে রাখি, যে তোমরা জানো যে এস ইকুয়াল টু ভিটি হয়, তার মানে সিম্পল রিলেশন যে ভি ইকুয়াল টু এস বাই ভি ইজ ইকুয়াল টু কি হবে, এস বাই টি হবে, তাই তো। তার মানে এস আর টির অনুপাতই হচ্ছে ভি, ঠিক আছে। এইবার এইটাকেই চাইলে আমরা ভি ইকুয়াল টু ডিএস ডিটি লিখে দিতে পারি, ভি ইকুয়াল টু ডিএস ডিটি লিখে দিতে পারি, অর্থাৎ ভেলোসিটি ইজ ইকুয়াল টু ডিএস ডিটি, অর্থাৎ রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট উইথ রেসপেক্ট টু টাইম, সেটাকেই আমরা ভেলোসিটি বলতে পারি। কিন্তু প্রশ্ন হচ্ছে এটা কেন বলতে পারি, ঠিক এই একইভাবেই ওটাকে আমরা বলতে পারি। তো
এবার নেক্সট ভিডিওতে আমি ওই বিষয় অর্থাৎ ফিজিক্সের ব্যাপারে আলোচনা করব, যেমন এ ইকুয়াল টু আমরা চাইলে ডিভিডিটি বলতে পারবো, তো কেন এ ইকুয়াল টু ডিভিডিটি বলা যাবে সেটাও আমরা নিয়ে আলোচনা করব। সেই আলোচনাগুলো করার পরে আমরা ওয়ান ডাইমেনশনাল মোশনের মধ্যে আস্তে আস্তে ঢুকে যেতে পারবো। তাহলে যাদের অঙ্ক নেই বিশেষ করে তারা খুব মনোযোগ সহকারে এটাকে পড়বে, যাদের অঙ্ক আছে তারা আরও প্রপারলি বুঝতে পারবে। আবার অনেক ক্ষেত্রে এমনও হবে ক্যালকুলাস তোমরা করে যাবে, এতদিন ধরে ক্যালকুলাস তোমরা করে যাবে কিন্তু ক্যালকুলাস কেন করি সেটাই জানতে পারবে না। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমার এক্সপিরিয়েন্স তাই বলে যে আমি তাই দেখেছি যে ক্যালকুলাস হয়তো আমার করা হয়ে গেছে, আমি ক্যালকুলাস শিখে গেছি কিন্তু আমার ক্যালকুলাসের ইউজ আমি জানি না, তাই না? তাহলে তোমাদের ক্ষেত্রে অবশ্যই এই জিনিসগুলো কিন্তু পরপর সিরিজ ওয়াইজ দেখতে দেখতে চলতে হবে। আর একটা ভিডিও বা দুটো ভিডিওর মধ্যে আমি ক্যালকুলাস শেষ করে ফেলবো। এটা আসলে ওয়ান ডাইমেনশনাল মোশনের সিরিজ চলছে, এই সিরিজেই আমি ক্যালকুলাসটা শেখাচ্ছি। তারপর ওয়ান ডাইমেনশনাল মোশন তো খুবই ইজি হয়ে যাবে ক্যালকুলাস আমাদের কাছে জানা থাকলে। তো ঠিক আছে, ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ারও করো। তো ঠিক আছে, ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আশা করি তোমরা ভালোভাবেই পড়াশোনা চালিয়ে যাচ্ছ। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।